আসসালামু আলাইকুম। মারুফ থিঙ্কিং রুমে সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালার শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। সামনে এসএসসি 2026 পরীক্ষা রুটিন অলরেডি দিয়ে দিয়েছে। আমরা জানি যে প্রথম পরীক্ষাটাই হবে বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র অনেকে দেখা যায় যে আমরা সায়েন্স আর্টস কমার্সের যে সমস্ত বাচ্চারা আছি ছাত্রছাত্রী আছি অনেকেই বাংলাটাকে একটুখানি দেখা যায় যে একটু শেকি ফিল করে। আর যেহেতু প্রথম পরীক্ষাটা বাংলা প্রথম পত্র, এই পরীক্ষাটা যদি ভালো হয় তাহলে দেখা যাবে যে একটা ইজি স্টার্ট পাওয়া যাবে। তো বাংলা প্রথম পত্রে যে করতে দেখতে গিয়ে আমার যেটা সাজেশন থাকবে সেটা হলো যে স্টুডেন্টরা দেখা যাচ্ছে যে এই মোটা মোটা এমসিকিউ মুখস্থ করছে, হাজার হাজার এমসিকিউ, তারপর খুব একটা ভালো রেজাল্ট আসছে না। আমি আমার এই ভিডিও করার উদ্দেশ্যটা কি? আমার এই ভিডিও করার উদ্দেশ্যটা এখন আমি একটু দেখাতে যাচ্ছি যে আসলে আমরা বাংলা প্রথম পত্রটাকে যত সহজভাবে করা যায়, এমসিকিউতে যাতে 100-এ 100 মার্কস পাওয়া যায় বা দু একটা মিস হলে মিস হতে পারে, সেই টিপসটা আমি দিতে চাচ্ছিলাম। সেই টিপসটা কি? সেটার জন্য আমি কোনো আপনার বিশাল একটা কোশ্চেন গাইড বা কোশ্চেন ব্যাংক এগুলো কিছু দিব না। আমার হাতে আছে যেটা, সেটা হলো এই যে বাংলা সাহিত্যের যে অরিজিনাল বই, সেই বইটা। এই বইটার মধ্যে আমরা অলরেডি জানি যে আমাদের কবিতা এবার শর্ট সিলেবাসে 8টা কবিতা আছে। এই 8টা কবিতাটা যদি একটু পড়ি ঠিকঠাক মতো, তাহলে আমার এমসিকিউ গুলো পরিষ্কারভাবে চলে আসবে। আমরা যেমন একটি কবিতা চুজ করতে পারি, যেমন বসেক। আমরা মেন বইয়ে যাচ্ছি। একটি কবিতার এই কবিতাটা দিয়ে আমরা বের করতে পারবো যে আসলে একটা কবিতা যখন পড়বো কয়টা জিনিস আমরা প্রথমে মাথায় নিয়ে আসবো। কবিতাটা কে লিখে, যিনি লিখেছেন, কবির নাম, কবির কিছু সংক্ষিপ্ত পরিচয়, তারপর কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এরপরে মেন কবিতাটা। আমরা এখন তাহলে প্রসেসে চলে যাই। আমরা এখন বইটা দেখে, বইটা আমার সাথে একটু থাকে, ম্যাক্সিমাম আপনার ধরেন 10 থেকে 15 মিনিট লাগবে একটা একটা টপিকে। আমার টার্গেট আছে এরকম করে যে 8টা কবিতা আছে, 8টা কবিতা আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে বলে যাব। তো চলুন আমরা কবিতায় ঢুকে যাই। তো আমরা এখন বসে কবিতাটি পড়ব। বসে কবিতাটা যেটা বলছিলাম, তো প্রথমে আমরা দেখব যে কবিতাটি লিখেছেন কে, রচয়িতাকে। তাহলে বসে কবিতা লিখেছেন কবি আল মাহমুদ। আল মাহমুদ আমাদের এটা মনে রাখতে হবে। তাহলে বসে কবিতা আল মাহমুদ লিখেছেন। কবি পরিচিতি থেকে আমরা যদি বলি যে আসলে কবি আল মাহমুদ 1936 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। দেখেন, অনেক সময় এখান থেকে আমাদের এমসিকিউ আসতে পারে যে উনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন। তাহলে ব্রাহ্মণবাড়িয়াতে করেছেন, কোন গ্রামে? মোরাইল গ্রামে। দেখেন, এই লাইনটা পড়লে মুখস্থ করার দরকার নাই, জাস্ট আপনার মাথায় থাকলেই যখন অপশন আসবে ইজিলি মাথায় চলে আসবে, ও আচ্ছা এটা এই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে। আরেকটা প্রশ্ন আসতে পারে এখান থেকে, তার প্রকৃত নাম কি? তার প্রকৃত নাম ছিল মীর আব্দুল শুকুর আল মাহমুদ। তো এটাও একবার মেমোরাইজ হয়ে গেল। তিনি দীর্ঘকাল সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন। আমি যদি এইটুক ফরেন্সিক করি 3টা লাইনে, দেখেন এই 3টা লাইন থেকে কিন্তু অলমোস্ট 7 থেকে 8টা এমসিকিউ আসতে পারে। যেটা আমরা করি কি অনেক সময়, যে এমসিকিউ মুখস্থ করি, পরবর্তীতে দেখা যায় যে উলটপালট লেগে যায়। তাহলে উনি পেশায় কি ছিলেন? সাংবাদিক ছিলেন। প্রকৃত নাম কি ছিল? উনি কোন গ্রামে জন্মগ্রহণ করলেন? পেয়ে গেলাম। আরেকটা আছে এখানে, সেটা হলো পরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেন। তাহলে শিল্পকর্ম একাডেমিতে যোগদান করেন এবং এখানে পরিচালকের পদ থেকে অবসর গ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক। তাহলে দেখেন এমসিকিউগুলো পেয়ে যাচ্ছি আমরা, দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক। প্রশ্ন আসতে পারে যে তার কবিতার কোন শব্দের সুনিপুণ প্রয়োগ থাকে লক্ষণীয়। এখানে আছে তার কবিতার লোকজ শব্দের সুনিপুণ প্রয়োগ, সাথে আছে কি ঐতিহ্যপ্রীতি। তার বিখ্যাত কিছু গ্রন্থ আছে, তার মধ্যে যেমন আপনার কালের কলস, সোনালী কাবিন বিখ্যাত। এখান থেকে কথা সাহিত্যের মধ্যে তার আছে পানকড়ির রক্ত, পাখির কাছে ফুলের কাছে, শিশুতোষ বই, এবং 2019 সালে মৃত্যুবরণ করেন। এইটুকু যদি আমরা একটু পড়ি, এইটুকুর মধ্যে অলমোস্ট আপনার দেখেন কতগুলা এমসিকিউ চলে আসলো। যেটার জন্য দেখা যাচ্ছে যে কোশ্চেন ব্যাংক আছে বা বিভিন্ন ধরনের ব্যাংক আছে, ওখান থেকে হয়তো এখান থেকে 100 এমসিকিউ মুখস্থ করতে হতো। তাহলে ইজিলি এখান থেকে পড়লে, তাহলে প্রথমে আমার সাজেশন কি হলো যে পাঠের যে কবি পরিচিতিটা পড়বো। এখন আসেন কবিতায় যাই। একটু কষ্ট করে আমার সাথে থাকেন, দেখবেন মজাটা আসে কীরকম। যে বাতাসে বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায়,
জেটের পাতা দুমড়ে মুচড়ে আছড়ে মারে, নদীর পানি শূন্যে তুলে দেয় ছড়িয়ে, নুয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে। তাহলে কি, যে বাতাসে বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায়। দেখেন প্রশ্ন করা শিখি আমরা। তাহলে বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায় কিসের আঘাতে? বাতাসে। আবার যদি বলি বাতাস কিসের ঝাঁক ভেঙে দেয়? বুনো হাঁসের ঝাঁক ভেঙে দেয়। দুটো এমসিকিউ পেয়ে গেলাম। জেটের পাতা দুমড়ে শেষে আছড়ে মারে, তাহলে জেটের পাতা, তাহলে বাতাস কার পাখা আছড়ে মারে? বাতাস জেটের পাখা আছড়ে মারে। আবার উল্টা প্রশ্ন যদি করি, জেটের পাখা তাহলে দুমড়ে মুচড়ে আছড়ে মারে কে? বাতাস। নদীর পানি শূন্যে তুলে দেয় ছড়িয়ে, নুয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে। টেলিগ্রাফের যে থাম আছে, থামগুলোকে নুয়ে দেয়। তাহলে যদি প্রশ্ন করি যে কাকে দুমড়ে মুচড়ে আছড়ে মারে? জেটের পাখাকে। আর টেলিগ্রাফের খামকে কি করে নুইয়ে দেয়? দেখেন এখান থেকে কিন্তু অলমোস্ট 8 থেকে 10টা এমসিকিউ আমরা পেয়ে যাচ্ছি। পরবর্তী প্যারায় যদি যাই, এখানে আছে সেই পবনের কাছে আমার এই মিনতি। এখানে পবনটা কি? ওই যে বাতাস, বাতাসের যে আপনার সমার্থক সেটা হলো হাওয়া, হাওয়া হলো পবন। সেই পবনের কাছে আমার এই মিনতি, তিষ্ট হাওয়া তিষ্ট মহাপ্রতাপশালী, গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কি লাভ, কি সুখ বলো গুড়িয়ে দিয়ে চাষির ভিটে। তাহলে কবি যদি বলি যে এই কবিতায় কবি কার কাছে মিনতি করেছেন? পবনের কাছে মিলিত করেছেন। আচ্ছা, কি মিলিত করেছেন? তিষ্ট হাওয়া। আচ্ছা, কার পালের দড়ি ছিঁড়ে যায়? গরিব মাঝির। কার চাষের ভিটে ইয়া করে দেয়? চাষের ভিটে কি করে দেয়? চাষের ভিটে ঘুরিয়ে দেয়। এই প্রশ্নগুলো কে করেছেন? কবি করেছেন। পরবর্তী প্যারায় যাই। বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাঁড়ি, হে দেবতা বলো তোমার কি আনন্দ, কি মজা পাও বাবুর পাখির ঘর উড়িয়ে। তাহলে যদি বলি টুনটুনি কোথার বাসা বাঁধে? বেগুন পাতায়। আর উল্টা প্রশ্ন, বেগুন পাতায় কে বাসা বাঁধে? টুনটুনি। দুঃখী মায়ের ভাতের হাঁড়ি কি করে? উল্টে ফেলে। হে দেবতা, এখানে দেবতা বলা হয়েছে কাকে? ওই বাতাসকে। দেবতা বলে তাকে কি প্রশ্ন করছে? তোমার কি আনন্দ, তুমি কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে। দেখেন এখানে তাহলে পাখি কয়টা বলছে? টুনটুনি, বাবুই পাখি, বুনো হাঁস। যদি প্রশ্ন আসে যে কবিতায় পাখি কয়টি বলেছেন? 3টি। কি কি পাখি? আচ্ছা, তারপরে আসছে রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা, সেই মহাবীর হনুমানের পিতা তুমি, প্রশ্ন করছে। কালিদাসের মেঘদূতে যার কথা আছে, তুমিই নাকি সে দয়ালু মেঘের সাথী। রামায়ণে পড়েছি। রামায়ণ কি? একটা গ্রন্থ। কীর্তিগাথা মানে অনেক ধরনের কীর্তি। সেখানে বলেছে মহাবীর হনুমানের পিতা, মানে রামায়ণকে বলা হয়েছে মহাবীর হনুমানের পিতাকে বাতাস। তাহলে এখান থেকে প্রশ্ন পেয়ে গেলাম। কালিদাসের মেঘদূতে যার কথা আছে, কালিদাসের মেঘদূতে কি বলা আছে তাহলে? তুমিই নাকি সেই দয়ালু মেঘের সাথী। তাহলে সে কার সাথে তুলনা করেছে? কার সাথী বলেছে? দয়ালু মেঘের। মেঘকে কি বলা হয়েছে? দয়ালু। তাহলে এখানে প্রশ্নগুলো কি আসতেছে? এখানে তো এই লাইনটা 3টা প্রশ্ন আসছে যে তুমিই নাকি সেই দয়ালু মেঘের সাথী। তাহলে বাতাস কার সাথী? মেঘের সাথী। মেঘকে কি বলেছেন? দয়ালু মেঘ বলেছেন। তবে এমন নিঠুর কেন হলো বাতাস, উড়িয়ে নিলে গরিব চাষের ঘরের খুঁটি। তাহলে কার ঘরের খুঁটি উড়িয়ে নিয়েছেন? গরিব চাষির। কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে তাদের কোনো ইট খসাতে পারলে না তো। কিন্তু যারা লোক ঠকিয়ে মানে লোককে ঠকাইয়া যারা প্রাসাদ বানায়, বিল্ডিং বানায়, তাদের কোনো ইট তো তুমি খুলতে পারলা না। হায়রে কত সুবিচারের গল্প শুনি, তুমিই নাকি বাহন রাজা সুলেমানের। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এই বাতাসটা কার বাহন ছিল? রাজা সুলেমানের। যার তলোয়ার অত্যাচারীর কাটতো মাথা, যেটা তলোয়ার অত্যাচারী মাথা কাটতো, কার? সুলেমানের। অহমিকার অট্টালিকা গুড়িয়ে দিত। কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ। তাহলে কে? কাকে মহান রাজা বলা হয়েছে কবিদের? রবীন্দ্রনাথকে। তোমার কাছে দাঁড়িয়েছিলেন করজোড়ে। যদি প্রশ্ন করে তাহলে রবীন্দ্রনাথ কিভাবে দাঁড়িয়েছিলেন? করজোড়ে। কার কাছে দাঁড়িয়েছিলেন? বাতাসের কাছে। যা পুরনো শুষ্ক মরা অদরকারি কালবৈশাখের একটি ফুয়ে উড়িয়ে দিতে। তো কি বলেছিলেন? করজোড়ে দাঁড়িয়ে যা পুরনো শুষ্ক মরা অদরকারি কালবৈশাখের একটি ফুয়ে উড়িয়ে দিতে। ধ্বংস যদি করবে তবে শোনো তুফান, ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের। পরের শ্রমে গড়েছে যারা মস্ত দালান, বাড়তি তাদের বাহাদুরি ঘুরিয়ে ফেলো।
তাহলে কাকে ধ্বংস করতে বলছেন? পরে সাজেশন দিছে কাকে? কবি তুফানকে। বলছে তুমি ধ্বংস করবা বিভেদকারী পরগাছা, যারা কিনা বিভেদ সৃষ্টি করে, যারা অন্যের শ্রমে পরের শ্রমে বস্ত্র দালান বাড়িয়েছে, তাদের বাহাদুরি তুমি গুড়িয়ে ফেলো। দেখেন এইখানটাতে তাহলে আমরা যে করলাম, আমি একটুখানি শব্দার্থতে যাই। বুনো হাঁস কি হলো? যে গৃহপালিত হাঁস নয়, বনে থাকে। জেট কি? ওই যে জেট মনে আছে? এখানে কি বলা আছে দেখেন, জেটের পাতা দুমড়ে মুড়ে আছড়ে মারে। জেট মানে, জেট হলো দ্রুত গতি সম্পন্ন বিমান। টেলিগ্রাফ কি? এখন টেলিগ্রাফ দেখা যায় না, ওই যারা টেলিফোনের লাইন টাইন আছে দেখতে পান, টেলিফোনের তারটা আগে এরকম সংকেতের সাহায্যে সব বক্তব্য প্রেরণ করা হতো। আচ্ছা, এইখানে দুইটা আসবে, যেমন রামায়ণ। এই রামায়ণটা রচয়িতা কে? বাল্মীকি। আচ্ছা, আর কালিদাসের মেঘদূত। তাহলে কালিদাসের মেঘদূত, এটা কোন কালিদাসের মেঘদূত? কালিদাস কোন ভাষার কবি? সংস্কৃত ভাষার কবি। আচ্ছা, সংস্কৃত ভাষায় তার অমর রচনা মেঘদূতম। তাহলে যদি প্রশ্ন আসে মেঘদূতকে সংস্কৃত ভাষায় কি বলে? মেঘদূতম বলা হয়। মেঘদূতমকে বাংলায় মেঘদূত বলা হয়। রাজা সুলেমানকে ডেভিডের পুত্র এবং ইসরায়েলের তৃতীয় রাজা। তিনি বীর দক্ষ যোদ্ধা ছিলেন। তাহলে আমরা পড়ে ফেললাম। পড়ে ফেলার পরে দেখেন পাঠ পরিচিতি কি বলেছিলাম, কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? এই কবিতাটি পাখির কাছে ফুলের কাছে কাব্য থেকে নেওয়া হয়েছে। আমার যেহেতু টার্গেট হলো এমসিকিউ, তাহলে আমি এমসিকিউটাতে যদি আমরা বলি, এখন যদি কোনো প্রশ্ন করি, আমরা যদি এখানে অনুশীলনীতে যাই যে বৈশাখের কীর্তিগাথা কোথায় আছে? মহাভারতে, রামায়ণে, সোনালী কাবিনে, কালের কলসে, এটা কোথায় বলা আছে? এটার জন্য মুখস্থ করার দরকার নাই। এখানে কি বলা আছে? রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা। সহজ প্রশ্নটা পেয়ে গেলাম। কবিতায় রবীন্দ্রনাথকে কি সম্বোধন করা হয়েছে? আমরা অনেক সময় দেখা যায় যে আমরা এমসিকিউ মুখস্থ অপশন চাই না। আপনি যদি কবিতাটা পড়েন, আপনি মুখস্থ বলবেন। তাহলে কবিতায় রবীন্দ্রনাথকে কিভাবে সম্বোধন করা হয়েছে? কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ, মহান রাজা। তাহলে দেখেন আমার পড়ার উদ্দেশ্যটা কি? আমার বলার উদ্দেশ্যটা হলো যে আমরা পড়াটাই মনে পড়বো যাতে শূন্যস্থান পূরণের মতো হয়, যাতে অপশন দেন আমাকে, এইটা যেন আমরা না বলি। তাহলে আমরা যে কবিতাটা পড়লাম, এই আজকে পড়লাম বৈশাখ, এই বৈশাখের মধ্যে এইভাবে আমার একটু রিকোয়েস্ট থাকবে সবার কাছে, স্টুডেন্ট যারা আছেন এবং যারা অভিভাবক যারা শুনছেন, আপনারা বাচ্চাদের সাথে মেইন বই নিয়ে বসবেন। মেইন বই নিয়ে বসার পর একবার দুইবার কবিতাটা পড়বেন, এবং কবিতাটা পড়বেন এবং পড়াবেন। পড়ার পর পাশাপাশি এই এমসিকিউগুলো কিছুটা করার পর, এবং এমসিকিউ দরকার নাই, এখান থেকে আমরা প্রশ্ন বের করব। এই প্রশ্ন বের করার পর দেখা যাবে যত আমাদের প্রশ্ন ব্যাংক থাকে, যত গাইড টাইড থাকে, খুব ইজিলি সেটা সম্ভব হয়ে যাবে। বাচ্চাদের জন্য কোনো ঝামেলাই হবে না। তো আমার এটা যদি ভালো লাগে, তো আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং আমরা পরবর্তীতে আরও ভালো করে সামনে টপিক নিয়ে আসব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।